বড় ভূমিকম্পের আভাস, কেন ধ্বংসস্তূপ হবে ঢাকা? কচুরিপানা বিক্রি করে ভাগ্য বদল তাদের, রপ্তানি হচ্ছে বিদেশেও। ব্যাটল রাইফেলে প্রশ্নবিদ্ধ পুলিশ। বেহাল দশা সরকারি হাসপাতালের, শৌচাগারে জন্ম নিয়েছে বটগাছ। যেভাবে ভারত জয় করেছিল ইসলাম, ৬ বছরেও চালু হয়নি ৩১ কোটি টাকার শিশু হাসপাতাল, নষ্ট হচ্ছে সরঞ্জাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২০২৫ সালের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে ঢাকা বেশ জোরে সোরে কেঁপে ওঠে। এরপর নরসিংদীর থেকে কম মাত্রার একাধিক ভূমিকম্প হয়েছে। আবহাওয়াবিদ ও ভূতত্ত্ববিদদের মতে ছোট ছোট এ কম্পন আসলে মাটির নিচে জমে থাকা বিশাল শক্তির বহিঃপ্রকাশ। সম্প্রতি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্পের পর বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও সম্ভাব্য ভূমিকম্প নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঢাকায় যে কোনো সময় ৭ থেকে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। ৩টি সক্রিয় প্লেটে ৩০০ থেকে ৫০০ বছরের শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় এই শক্তি বড় ভূমিকম্প ঘটাতে পারে, এই আশঙ্কা বহুগুণ বেড়ে গেছে। আর ভূমিকম্প হলে ঢাকা স্রেফ ধ্বংসস্তূপে পরিণত হবে। বিশেষজ্ঞরা ঢাকাকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণ হিসেবে বলছেন, ঢাকার অনেক এলাকার মাটি দুর্বল, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, অলিগলি ও উদ্ধার কাজের সীমাবদ্ধতা, ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা, নিয়মিত ভবনগুলোর ফিটনেস যাচাই না হওয়া, চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার বা অপসারণের কোনো উদ্যোগ না থাকা, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাস লাইন, পানি ও সুয়ারেজ লাইনের বিস্ফোরণ, আর উদ্ধার সক্ষমতা ও সরঞ্জাম না থাকা। নদীনালা ও খালবিল দখল করা জলজ উদ্ভিদ কচুরিপানা একসময় মানুষের বিরক্তির কারণ হলেও এই উদ্ভিদটি এখন জীবন জীবিকার নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে। কচুরিপানাকে প্রক্রিয়াজাত করে একটি পরিবার আয়ের নতুন পথ তৈরি করেছে। এমনকি বিদেশের বাজারেও চাহিদা তৈরি হয়েছে এর থেকে তৈরি পণ্যের। বাগেরহাট শহরের খানজাহানপল্লীর গোবদিয়া এলাকার ৮ নং ওয়ার্ডের লেকপার সংলগ্ন খাল থেকে প্রতিদিন কচুরিপানা সংগ্রহ করছেন উদ্যোক্তা সুমি বেগম ও তার পরিবারের সদস্যরা। সংগ্রহের পর নির্দিষ্ট নিয়মে কেটে রোদে শুকিয়ে কাঁচামাল হিসেবে ঢাকার গাজীপুরের একটি প্রতিষ্ঠানে পাঠানো হয়। পরে সেই কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে গার্ডেন পট, চিকেন ও ডগ বাস্কেট, জুতা, ফুলদানি, ফ্লোর ম্যাট, পাপোশ, টিস্যু বক্স সহ বিভিন্ন পরিবেশ বান্ধব পণ্য, যার একটি অংশ বিদেশেও রপ্তানি হয়। একসময় প্রতি কেজি কচুরিপানা মাত্র ৫০ টাকায় বিক্রি করলেও এখন গাজীপুরের প্রতিষ্ঠানটি প্রতি কেজি কচুরিপানা ১৫০ টাকা ধরে কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এতে ব্যবসাকে আরো বড় করার স্বপ্ন দেখছেন সুমি বেগম। আমরা এই শুরু করছি কেবল, এদিকে তৈরি হয় ফ্লোর ম্যাট, ফুলদানি, মোবাইলের ব্যাকপার্ট, তারপরে পাপোশ, হ্যান্ডব্যাগ, পার্স ব্যাগ, এই মাথার ক্যাপ, এইগুলো তৈরি হয়। নিজের কোনো স্থায়ী বাড়ি না থাকলেও সরকারি জায়গায় বসবাস করে এই কাজের মাধ্যমে পরিবার চালিয়ে নিচ্ছেন সুমি। আর এই কাজে সহযোগিতা করছেন স্বামী ও ২ সন্তান। স্বামী আব্দুল্লাহ শেখ আগে একটি দোকান চালাতেন, কিন্তু তাতে লাভ না হওয়ায় তিনিও স্ত্রীর সঙ্গে এই ব্যবসায় নেমে পড়েন। ইউটিউবে দেখেছি, ইউটিউবে দেখার পরে এটা আমার আর এক ভাই কাটতেছে, তার সহযোগী সেই কোম্পানিতে চাকরি করতো, সেই চাকরি বাদ দিয়ে এই মাল কাইটে এখন বেচে। আমি তার দাদা শুনে আমি এইভাবে প্রসেসিং করি। আমার নিজের দোকান ছিল, আমি দোকান বন্ধ, এখন এই মাল কাটতে শুরু করছি। কচুরিপানা সংগ্রহ থেকে শুরু করে অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করা হয় তাদের। প্রথমে কচুরিপানা সংগ্রহের পর নির্দিষ্ট মাপে কেটে রোদে ভালোভাবে শুকাতে হয়। শুকানোর সময় উঁচু ও শুকনো স্থানে রাখতে হয়। সঠিকভাবে শুকানো না হলে সেই কাঁচামাল আর ব্যবহারযোগ্য থাকে না। তাই নির্ধারিত মান বজায় রেখে প্রতিটি ধাপ সম্পন্ন করা হয়। কচুরিপানাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব পণ্য তৈরির উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময় বলছেন বাগেরহাট বেসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক। পাশাপাশি এ ধরনের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বাগেরহাটে ইতিমধ্যে কয়েকটি পরিবার এটা নিয়ে কাজ করা শুরু করেছেন। বেসিক শুরু থেকেই ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তাদেরকে প্রমোট করার জন্য কাজ করছেন। উদ্যোক্তাদের চাহিদা থাকা সাপেক্ষে আমরা তাদেরকে আর্থিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
উদ্যোক্তাগণ যদি তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এই পণ্যের উৎকর্ষতা সাধনে কাজ করে থাকেন, তবে অবশ্যই এটি একটি সম্ভাবনাময় খাত হতে পারে বলে আমি মনে করি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। জিম্মি উদ্ধার, সন্ত্রাস বিরোধী অভিযান বা উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষ অভিযানে সাধারণত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়, তবে এগুলোর ব্যবহার নিয়ে কঠোর নীতিমালা রয়েছে। জাতিসংঘ অস্ত্র ব্যবহার নীতিমালাতেও সর্বশেষ বিকল্প হচ্ছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। কিন্তু 2024 সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে। সে সময় পুলিশ সদস্যদের হাতে ব্যাটল রাইফেল ও স্বয়ংক্রিয় অস্ত্র দেখা যাওয়ার মতো ঘটনা ঘটেছে, যা বাহিনীর বল প্রয়োগের নীতি ও প্রশিক্ষণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে। বিশ্লেষকদের মতে 2014 সালের পর থেকে রাজনৈতিক আন্দোলন দমনে পুলিশকে ক্রমান্বয়ে যেভাবে সামরিকীকরণ করা হয়েছিল, জুলাই অভ্যুত্থানে তারই চরম বহিঃপ্রকাশ দেখা যায়। দৈনিক বণিক বার্তা এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় 2014 সালের 26 অক্টোবর। 7.62 mm চায়না রাইফেল, SMG, LMG, BD-8 অ্যাসল্ট রাইফেল, টারস 9 mm এর মতো অস্ত্র ছাড়াও 2,49,00,000 পিস প্রাণঘাতী গুলি কেনে। অন্যদিকে একই সময় টিয়ার শেল এবং রাবার বুলেটের মতো সরঞ্জাম কেনা হয় প্রায় 30 লাখ ইউনিট। প্রতিবেদনের তথ্য মতে আইন পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার ক্ষমতা দিলেও তা সাধারণ মানুষের বিরুদ্ধে প্রয়োগের জন্য নয় বলে জানান বিশেষজ্ঞরা। অথচ এসব অস্ত্র ব্যবহার করে ঢাকার যাত্রাবাড়িতে 1,563 রাউন্ড, মোহাম্মদপুরে 298 ও সীসা বুলেট 2,984 রাউন্ড, উত্তরায় 390, ধানমন্ডিতে 337, শাহবাগে 43 রাউন্ড বুলেট ছোড়া হয়। যেসব স্পটে সবচেয়ে বেশি প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয় তার মধ্যে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও উত্তরা অন্যতম। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাটল রাইফেল সহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিল মানুষ। অতীতে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক আন্দোলন মোকাবেলায় পুলিশকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, সেটি শেষ পর্যন্ত বাহিনীর জন্য সবচেয়ে বড় সংকট তৈরি করেছে। পুলিশের প্রধান দায়িত্ব জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা, তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানো নয়। পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে বল প্রয়োগের প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায় নির্ধারণ এবং আইনানুগ জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গেলে বেশ দুর্ভোগ পোহাতে হয় রোগীদের, কারণ সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের সংকট লেগেই থাকে। কখনো ডাক্তার মিললে বেড মেলে না, আবার কখনো বেড মিললে ডাক্তার মিলে না। তবে এবার একটি সরকারি হাসপাতালে ডাক্তার কিংবা বেডের সংকট নয়, বরং সমস্যা দেখা দিয়েছে শৌচাগারে, আর এতে ফুটে উঠেছে হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র। মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ওয়ার্ডের অধিকাংশ শৌচাগার ও বাথরুম অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনরা। এমনকি দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে কিছু বাথরুমের ভেতরেই গজিয়েছে বটগাছ, যা পুরো পরিস্থিতির অবনতির চিত্র আরও স্পষ্ট করে তুলেছে। উপজেলার সাধারণ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানে মৌলিক সেবার এমন সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। 4টার সময় এসেছিলাম, রাত 4টার সময় এসে দেখছি বাথরুমে দড়ি বাঁধা পরে আমরা এক রুম থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে, গিয়ে আমরা বাথরুম ফিরতে হচ্ছে। আমার যাওয়ার পর আমি যে যাওয়ার পর 4টা লোক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, বাথরুম ফেরার জন্য সব দাঁড়িয়ে আছে। কিন্তু এখন এই বাথরুম ঠিক না করা পর্যন্ত যত সুস্থভাবে বাথরুম মানে যেতে পারছে না ওখানে। তার অন্য যে অসুস্থ হয়ে যাচ্ছে, আরো অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকজন আরো অসুস্থ হয়ে যাচ্ছে। যে সিরিয়াল দিয়ে আবার যেতে হচ্ছে বাথরুমে, তাহলে এটা কি কেরাম একটা হচ্ছে না? এটা দ্রুত মানে দ্রুত সাহায্য ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। বাথরুমে ওগি আছে, ওগি নেয়নি, ওগি খারাপ হয়ে যাচ্ছে। রোগী যদি ভালো না হয় তাহলে এসে কি হবে? বাথরুমে নিয়ে যাচ্ছি, বাথরুম গ্যাস করছি, বাথরুমে যাওয়া যাচ্ছে না, আবার এই কলকার বাথরুম বন্ধ হয়ে আছে। হাসপাতালের এমন বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বাথরুম সংস্কার এবং জেনারেটর সচল করার দাবি জানিয়েছেন। তারা যেন তাদের সুচিকিৎসা পায়, আমরা আশা করি, এবং সরকারের কাছে এবং হসপিটালের ঊর্ধ্বতম হায়ার কর্তৃপক্ষের কাছে যে আমাদের হসপিটাল আছে
হসপিটালের বিল্ডিং ভিতরে যে টয়লেটগুলি আছে একেবারে ব্যবহারের অযোগ্য, এবং হাসপাতালের সমস্ত রোগীরাই বলে যে এই টয়লেটে যদি মানুষ যায় অসুখ না থাকলেও তাদের অসুখ হয়ে যাবে। এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি হসপিটালের কর্তৃপক্ষকে, হসপিটালের হায়ার অথরিটিরা আছে, সিভিল সার্জন সহ মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যে আমরা অনতিবিলম্বে যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে সে তাড়াতাড়ি যেন রোগীদের জন্য, রোগীদের সেবার কারণে হসপিটালে যে টয়লেটগুলি আছে তাড়াতাড়ি যেন মেরামত করে এবং তাড়াতাড়ি যেন ব্যবহারের যোগ্য করে তোলে। তবে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ইতোমধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একজন ঠিকাদার নিয়োগ করেছে। তবে কি কারণে এখনো কাজ শুরু হয়নি তা জানা নেই। হসপিটালে যারা রোগী আছে, আগত অভিভাবক আছে, সবার খুবই, আমরা যদিও বিকল্প অবস্থা তৈরি করেছি, অন্য একটা বিকল্প বাথরুম ইউজ করছে রোগীরা, কিন্তু তারপরে হাসপাতালের পরিবেশ নষ্ট হয়ে আছে এবং অভিভাবকরা এবং রোগীরা খুব খুব একটা নোংরা পরিবেশে আছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। ভারতে ইসলাম কিভাবে এসেছে তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে যুদ্ধ লেগে যাবার মতো অবস্থা। কেউ বলছেন তরবারির জোরে, আবার কারো কারো মত বাণিজ্যের মাধ্যমে। যুক্তিতে কেউ কারো থেকে কম যান না। এর মাঝে আরেক দল গবেষক বলছেন কয়েক শতাব্দী ধরে চলে আসা ঐতিহাসিক ও সামাজিক প্রক্রিয়ার পরিণামই হল ইসলামের এই ব্যাপ্তি। তবে বিভিন্ন তত্ত্ব থাকা সত্ত্বেও সবাই এই বিষয়ে একমত যে রাজা চোরামানের হাত ধরেই দক্ষিণ ভারতে ইসলামের বিস্তার হয়েছিল এবং তত্ত্ব অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইসলাম প্রাচীন মুজিরিশ বন্দর দিয়ে ভারতে পৌঁছেছিল এবং জয় করে নিয়েছিল মানুষের অন্তর। প্রাচীনকাল থেকে ভারত মশলার জন্য সারা বিশ্বে পরিচিত। মশলার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল গোলমরিচ বা কালো মরিচের। শুরুতে ব্যবসার উদ্দেশ্যে ভারতে আসে আরবরা। এখানে তারা মশলা, বিশেষত গোলমরিচের ব্যবসা করতে এসেছিল। আর সাথে শুধু ইসলামই নয়, সঙ্গে করে আরও নিয়ে এসেছিল হিসাব করার এবং ওজন মাপার বিভিন্ন পদ্ধতি, ভালো নৌকা ও জাহাজ নির্মাণের কৌশল সহ আরও অনেক কিছু। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম বড় রাজনৈতিক অগ্রগতি ঘটেছিল 712 খ্রিস্টাব্দে, যে সময় মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরব সেনাবাহিনী সিন্ধ এবং মুলতান দখল করে। পরবর্তীকালে গজনি এবং ঘোরি শাসকদের আক্রমণের হাত ধরে দিল্লি সালতানাতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রাচীন ইতিহাসবিদদের কেউ কেউ একে তলোয়ারের মাধ্যমে ইসলামের আগমন হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু আধুনিক গবেষকদের মতে এ জয়ের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা প্রতিষ্ঠা করা, জোর করে মানুষকে ধর্মান্তরিত করার নয়। তাদের মতে ধর্মান্তরণ প্রক্রিয়ার বেশিরভাগই ধীরে ধীরে ঘটেছিল এবং তার পিছনে ছিল সামাজিক কারণ। তবে সমস্ত তত্ত্ব থেকে এটা স্পষ্ট যে ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তার কোনো একটা কারণে ঘটেনি, বরং একাধিক ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণের সংমিশ্রণের ফলে এর বিস্তার ঘটে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। ৩১,৪৮,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যার শিশু হাসপাতালটি প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি। এতে নষ্ট হচ্ছে শিশু হাসপাতালের কোটি কোটি টাকার স্থাপনা ও সরঞ্জাম। পাশাপাশি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। রংপুর শহরে সিটি কর্পোরেশনের সামনে সদর হাসপাতালের ১ একর ৭৮% জমির মধ্যে ৩ তলা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করা হয়। রয়েছে আবাসিক কোয়ার্টারও। ২০২০ সালের ৮ মার্চ সিভিল সার্জনকে হাসপাতাল ভবন বুঝিয়ে দেওয়া হয়। ওই সময় করোনা রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড হিসেবে এটি ব্যবহৃত হয়। পরে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রশাসনিক অনুমোদন, জনবলের পদ সৃষ্টিসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছাড়াই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির উদ্বোধন করেন। এরপর হাসপাতালটি চালু করতে গত ২ বছর জেলা সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরকে কয়েকবার চিঠি দেন, তারপরও হাসপাতাল চালু হয়নি।
তবে 2024 সালের 10 জানুয়ারি শিশু হাসপাতালটিতে অস্থায়ীভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত শিশু বহির্বিভাগ চালুর নির্দেশ দেয় স্বাস্থ্যসেবা বিভাগ। পরে ওই বছরের 15 ফেব্রুয়ারি হাসপাতাল ভবনের নিচতলার 3টি কক্ষে শিশু বহির্বিভাগ চালু করা হয়। সরেজমিনে দেখা যায় শিশু হাসপাতাল ভবনটির উপরের কক্ষগুলো তালাবদ্ধ। ভবনের নিচতলায় একজন নার্স বহির্বিভাগের ফার্মেসি কর্নারের একপাশে টিকিট বিক্রি করছেন এবং অপর পাশে আরেকজন নার্স জরুরি কিছু ঔষধ সরবরাহ করছেন, তবে বন্ধ আছে রিসিপশন। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা অনেকেই তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। বলেন, এখানে শুধু মৌখিকভাবে সমস্যার কথা বলে ঔষধ লিখে দিয়েই দায় সারছেন চিকিৎসকরা, কিন্তু আলাদা কোনো পরীক্ষা নিরীক্ষা বা আইসিইউর ব্যবস্থা নেই। যে এই শিশু হাসপাতালটা যেরকম নির্মাণ হয়েছে, হ্যাঁ, এত টাকা ব্যয়, আশা করি যে জানি মনে হয় ভিতরে সবকিছুই আছে, কিন্তু এগুলা ব্যবহার হচ্ছে না। এগুলো ব্যবহার করে যাতে আমার বাচ্চা সহ রংপুর বিভাগের সকল শিশু বাচ্চা এখানে সঠিক ট্রিটমেন্টটা পায়, সঠিক চিকিৎসাটা পায়, সেই ব্যবস্থাটা যেন গ্রহণ করে। আমরা যে গরিব দুঃখী মানুষ কোথায় তাড়াবো? যদি আমরা বিনা পয়সায় যে একটু সাহায্য পাই তা আমাদের উপকার না, এটাই জানি হয়। আমার না হোক আর দুইজন কারোক, এটাই আমরা চাই। এদিকে হাসপাতালটি চালু করতে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। মন্ত্রণালয়ে এটা নিয়ে জোর কদম কাজ চলছে। স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এগুলোর দায়িত্ব নিয়েছেন। উনি নিজ দায়িত্বে এগুলোর প্রশাসনিক অনুমোদন প্লাস জনবল সৃষ্টির প্রয়োজনীয় কার্যক্রমে উনি উদ্যোগ নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।